नमो नमो मित्राणि सर्वे कथं सन्ति अहं मन्ये सर्वे सम्यक् सन्ति। अद्य वयं कारकं विषये किञ्चित् चर्चां करिष्यामः। देखो आज के আমরা কারকের দ্বিতীয় ক্লাস নিয়ে চর্চা করব। তোমরা প্রথম ক্লাসে দেখেছো যে আমরা শিখে এসেছি কারক কাকে বলে, কারকের সংজ্ঞা কি, বাড়তি কাকে বলে, সূত্র কাকে বলে, ঠিক আছে, এই ধরনের যে বিষয়গুলো ছিল, অধিকার কাকে বলে, অধিকারে কয়টি শ্রেণীবিভাগ রয়েছে, হ্যাঁ সে সম্পর্কে আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি। যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি কারকের, তারা প্রথম ক্লাসটি দেখে নাও, অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে। এবং যারা প্রথম ক্লাসটি দেখেছো তাদের জন্য আজকে দ্বিতীয় ক্লাস, সবাই মনোযোগ সহকারে আশা করব ক্লাসটি তোমরা করবে। তো আজকে দেখো এর পরের যেটা বিষয় সেটা হচ্ছে কারকের শ্রেণীবিভাগ। কারকের শ্রেণীবিভাগ, কারকের শ্রেণীবিভাগ। দেখো আমরা কারককে কয় ভাগে ভাগ করতে পারি, কারককে কয় ভাগে ভাগ করতে পারি এটা বোঝার জন্য প্রথমে আমি একটি বাক্য লিখছি। দেখো সেখান থেকে একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। সেটা হচ্ছে হে ছাত্রগণ, হে ছাত্রগণ, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ চোরটিকে বাড়ি থেকে নিয়ে এসে, বাড়ি থেকে নিয়ে এসে কোথায় না লকআপে, লকআপে কারাগারে, কারাগারে। আসলে ব্যাপার কি বলতো, লকআপে বললে যেটা বুঝি, কারাগারে বলতে আমরা জেল বুঝি। তো কোনো মানুষকে বিচার না হওয়া পর্যন্ত তাকে জেলে রাখা যায় না, মানে জেলে এসে পেটানো যায় না, সেই জন্য লকআপ বলছিলাম। তো যাই হোক, তো কারাগারে লাঠি দিয়ে, লাঠি দিয়ে পেটাচ্ছে, পেটাচ্ছে বা মারছে, যাই করতে পারো, পেটাচ্ছে, ব্যাপারটা ঠিকঠাক যাচ্ছে আর কি। পেটাচ্ছে তার অপরাধের জন্য, তার তার পেটাচ্ছে অপরাধের, তার ঠিক আছে তারই লিখি, তার তার অপরাধের জন্য, অপরাধের জন্য। কি লিখলাম বাক্যটা একবার সবাই পড়ো নাও। কি লিখলাম যে হে ছাত্রগণ, মানে আমি তোমাদেরকে বলছি, একটা ইনফরমেশন দিচ্ছি। সেটা কি না, পশ্চিমবঙ্গের পুলিশ চোরটিকে বাড়ি থেকে নিয়ে এসে কারাগারে লাঠি দিয়ে পেটাচ্ছে তার অপরাধের জন্য। এই বাক্যটাতে কারক নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে এই বাক্যটিতে কোথায় ক্রিয়াপদটি রয়েছে। তো তোমরা সবাই বুঝতে পারছো এখানে ক্রিয়াপদ রয়েছে পেটাচ্ছে বা মারছে, ঠিক আছে। এই যে পেটাচ্ছে হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ বার করবো কেন? কারণ দেখো আগের ক্লাসটিতে আমরা দেখে এসেছি যে কারকের যে সংজ্ঞা, সেখানে দেখেছি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত পদগুলোকে আমরা কারক নামে আখ্যায়িত করতে পারি। অর্থাৎ কারকের ক্ষেত্রে ক্রিয়াপদ কিন্তু একটা খুব ভাইটাল জায়গা জুড়ে রয়েছে, একটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু রয়েছে। তো ক্রিয়াপদ নির্ণয় করা ছাড়া কোনো বাক্যের আমরা কিন্তু কারক নির্ণয় করতে পারবো না। তাই যখনই আমরা কোনো কারক নির্ণয় করব, তখনই আমরা প্রথম সেই বাক্যটির ক্রিয়াপদ যেটি থাকবে সেই ক্রিয়াপদটিকে আগে বার করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে ক্রিয়াপদ কোনটা হচ্ছে না, পেটাচ্ছে। এবার দেখো প্রশ্ন করো কে পেটাচ্ছে, কে পেটাচ্ছে, প্রশ্ন করো কে পেটাচ্ছে। তুমি উত্তর পেতে দেখো কে পেটাচ্ছে না, পুলিশ পেটাচ্ছে, পুলিশ। তাহলে পুলিশটা হচ্ছে দেখো কি কারক না, কর্তৃকারক, কর্তৃকারক। এবার দেখো কাকে পেটাচ্ছে, প্রশ্ন করো দুই, কাকে পেটাচ্ছে, কাকে পেটাচ্ছে, উত্তর হবে চোরটিকে। তাহলে দুই হচ্ছে কি না, কর্মকারক, কর্মকারক। ক্লাসটি বারবার তোমাদেরকে বলি একটা কথা, যে কেউ কুইট করবে না যে এই সিম্পল বিষয় পড়াচ্ছি। আমি কেন তোমাদের সিম্পল পড়াচ্ছি, তোমরা যারা বিএড করেছো তারা জানো যে জানা থেকে অজানায় ঝাঁপ একটা
ফর্মুলা তোমরা পড়ে এসছো। তো আমি একটু জানা থেকে অজানায় ঝাঁপের জন্যই একটু সিম্পলভাবে প্রথমে দেখছি, তারপর আমরা গভীরে আলোচনা করব, ঠিক আছে। তারপরে দেখো 3 কি দিয়ে পেটাচ্ছে, কি দিয়ে, দেখো লাঠি দিয়ে পেটাচ্ছে, লাঠি, লাঠি দিয়ে, তাহলে কি দিয়ে, কি দিয়ে, তাহলে এখানে কি এলো না করণ, করণ কারক। নেক্সট দেখো হচ্ছে কি জন্য পেটাচ্ছে, 4 নাম্বার দেখো কি জন্য পেটাচ্ছে, অপরাধের জন্য। কি জন্য পেটাচ্ছে, অপরাধের জন্য পেটাচ্ছে। আমি 1 2 করে এখানে পয়েন্ট করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 1, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে প্রশ্নগুলো তোমাদের মাথায় ঢুকবে। তাহলে কি জন্য, কি জন্য পেটাচ্ছে, অপরাধের জন্য। তাহলে অপরাধের জন্য কি কারক হয়ে যাবে, সম্প্রদান, সম্প্রদান কারক, ঠিক আছে। তারপরে দেখো 5 নাম্বার, সেটা হচ্ছে কি না কোথা থেকে, কোথা থেকে, দেখো লেখা আছে বাড়ি থেকে নিয়ে এসে, কোথা থেকে, বাড়ি থেকে। তাহলে কোথায়, কোথা হতে, থেকে, কোথা থেকে বা কোথা হতে, সেটা হচ্ছে কি না এটা হচ্ছে 5 অপাদান কারক, অপাদান কারক, ঠিক আছে। বাড়ি থেকে নিয়ে এসে এটা হচ্ছে অপাদান কারক। এবার দেখো 6 নম্বর কোথায় পেটাচ্ছে, কোথায়, দেখো কারাগারে পেটাচ্ছে। এটা কি হলো 6 নম্বর হচ্ছে কারাগারে, কোথায়, কোথায় পেটাচ্ছে, তাহলে হচ্ছে কি না কারাগার। এটা হচ্ছে অধিকরণ, অধিকরণ কারক। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 6টি কারক পেয়েছি, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। এখন এই যে কাকে পেটাচ্ছে, এখানে একটা কথা বলিনি, কাকে পেটাচ্ছে, অনেক সময় কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় না, অনেক সময় কি দিয়ে প্রশ্ন করলেও কর্ম পাওয়া যায়। যেমন ধরো আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, এই বাক্যটাতে দেখো তুমি খাচ্ছ হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। এবার তুমি কাকে তো আর প্রশ্ন হবে না, এখানে কি কি খাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করলে আমি পাবো ভাত, তাহলে ভাতটা কি না কর্ম। তাহলে কাকে দিয়ে, কাকে বা এখানে একটা আমরা দেখতে পারি কি কি, তাহলে ক্রিয়াকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে কি যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে যদি আমরা কাকে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। ক্রিয়াকে যদি আমরা দ্বারা, দিয়া, কর্তৃক, হ্যাঁ আমি একটা শুধুমাত্র লিখেছি এখানে দিয়ে, কি দিয়ে, কিসের দ্বারা, হ্যাঁ দ্বারা, দিয়া, কর্তৃক যদি থাকে তাহলে আমরা পাবো করণকারক। এবার দেখো যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কিসের জন্য, হ্যাঁ কি নিমিত্ত, এরকম যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সম্প্রদান কারক। তারপর দেখো ক্রিয়াকে আমরা কোথা থেকে অর্থাৎ থেকে হইতে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অপাদান কারক। আর দেখো ক্রিয়াকে যদি আমরা কোথায়, স্থান, কোথায়, কখন, এটা দিয়ে প্রশ্ন করি, কোথায়, কখন, তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে অধিকরণ কারক, মানে সেটাকে বলবো আমরা অধিকরণ কারক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দেখো 6টি কারক। কিন্তু এই ফর্মুলাটা তোমরা সকলেই জানো, এবং বাংলার যারা ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো সংস্কৃত একটু শেখার জন্য বা সংস্কৃত ব্যাকরণকে একটু আত্মস্থ করার জন্য এই দাদার পাশা চ্যানেলটি দেখো, তারা দেখবে তোমরা এমএ করেছো বা ধরো বিএড করেছো, তোমরা কেউ পিএইচডি করছো, বাংলা ছাত্রছাত্রীরা, তারা দেখবে এই সিম্পল ফর্মুলাটাই কিন্তু মনে রাখো, যে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। এই যে ফর্মুলাটা আমি লিখেছি এই ফর্মুলাটা দিয়ে তোমরা কিন্তু কারক তোমরা নির্ণয় করে থাকো। কিন্তু বিষয় হচ্ছে অনেক সময় তোমরা দেখবে যে এই যে ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি বা এই পদ্ধতিটি ইউজ করে আমি কারক নির্ণয় করেছি, এই পদ্ধতিটা গৌণ পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে গৌণ পদ্ধতি। অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে যদি আমি কারক নির্ণয় করতে যাই তাহলে কিন্তু আমি ভুল করে ফেলবো, অর্থাৎ উত্তরটা আমার ভুল হয়ে যাবে। কি বলছো, বোঝা যাচ্ছে? অর্থাৎ এইটা কখনো কখনো তুমি যদি এই পদ্ধতি অবলম্বন করে কারক নির্ণয় দু এক সময় করা যেতে পারে, কিন্তু সবসময় এই পদ্ধতি অর্থাৎ ক্রিয়াকে এই দিয়ে প্রশ্ন করতে হবে, ওই দিয়ে প্রশ্ন করতে হবে, এই পদ্ধতিটা যদি অবলম্বন করো সর্বক্ষেত্রে তাহলে অনেক সময় তুমি ভুল প্রমাণিত হবে, তোমার উত্তরটা অশুদ্ধ হয়ে যাবে। কি করে? একটি উত্তর দিচ্ছি, হ্যাঁ
তবে সেই উত্তর দেওয়ার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিনি, কারণ মুছে দেবো তো। দেখো এখানে একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে দেখো তার এই পদটার সঙ্গে পেটাচ্ছে এই ক্রিয়াটার কোনো সম্পর্ক আমি খুঁজে পাইনি। আবার দেখো পশ্চিমবঙ্গের এই ক্রিয়াটার সঙ্গেও পেটাচ্ছে এই ক্রিয়া মানে সরি এই পশ্চিমবঙ্গের এই পদটির সাথেও এই যে পেটাচ্ছে এই ক্রিয়াটার কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি। আর কি, হে ছাত্রগণ। দেখো এখানে যে তিনটে পদ আছে, এই যে হে ছাত্রগণ, পশ্চিমবঙ্গের এবং তার, এর সাথে দেখো পেটাচ্ছে এই ক্রিয়াটার বা মারছে এই ক্রিয়াটার কোনো সম্পর্ক ডিরেক্ট আমি খুঁজে পাচ্ছি না, তাই তো? যখন ক্রিয়াপদের সঙ্গে কোনো পদের সম্পর্ক খুঁজে পাবে না, তখন তাকে তোমরা কারকের মধ্যে রাখতে পারবে না, অর্থাৎ এই পদগুলোকে তোমরা কারক হিসাবে পরিগণিত করতে পারবে না। ঠিক আছে, কারণ ক্রিয়ান্বয়ী কারকম পরিভাষা একটা তোমরা পেয়ে এসেছিলে, ক্রিয়ান্বয়ী কারকম এবং কারকম শব্দটি যখন আমরা ব্যুৎপত্তি দেখেছিলাম ফার্স্ট ক্লাসে, তখনও দেখেছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে যার সম্পর্ক। কিন্তু দেখো পেটার থেকে তুমি যাই দিয়ে প্রশ্ন করো না কেন, যা মানে যেটা তোমার ইচ্ছা দিয়ে প্রশ্ন করো না কেন, তুমি দেখো পশ্চিমবঙ্গের তার এবং ছাত্রগণ এই পদগুলো কোনো মতেই উত্তর তুমি আনতে পারবে না, উত্তর রূপে তুমি আনতে পারবে না, ক্রিয়াপদকে তুমি যাই দিয়ে প্রশ্ন করো না কেন। অর্থাৎ আমি বুঝতে পারছি যে এখানে পেটাচ্ছে এই ক্রিয়াপদের সাথে ছাত্রগণের, হে ছাত্রগণ, পশ্চিমবঙ্গের এবং তার এর কোনো সম্পর্ক নেই। যখন এরকম কোনো পদ পাবে যেখানে ক্রিয়াপদের সঙ্গে তার কোনো সম্পর্ক খুঁজে পাবে না, তাকে তোমরা বলবে সম্বোধন পদ। তাহলে একটা লিখে রাখো, এই যে তার পশ্চিমবঙ্গের, এটা হচ্ছে কি পদ? সম্বোধন পদ। সম্বোধন পদ। ঠিক আছে, অর্থাৎ স্টার মেরে লিখছি, সেই জন্য এখানেও স্টার মেরে দিলাম, এখানেও স্টার মেরে দিলাম। আর দেখো হে যেখানে থাকবে না, হে, রে, ভো, কোনো শব্দের আগে যখন তুমি দেখতে হবে এরকম কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে সম্বোধন নয়, আমি ভুল বলছি, এটা হচ্ছে সম্বন্ধ পদ। এটা হচ্ছে সম্বন্ধ পদ, ঠিক করে নাও যা লিখেছো। এই স্টার যেখানে দিচ্ছি এটা হচ্ছে সম্বন্ধ পদ, দন্তে স ময়ে বয়ে দন্তে নয়ে ধয়ে, সম্বন্ধ পদ। আর এই যেখানে তুমি হে দেখতে পারো, হে সংস্কৃত হলে পর রে, হ্যাঁ, বাংলায় হলে ও হে, সংস্কৃত হলে ভো, এই জীবন দেখতে হবে এই অব্যয়গুলো, এগুলো হচ্ছে সম্বোধন মানে সম্বোধক অব্যয়। ঠিক আছে, তাহলে এই যে হে ছাত্রগণ, হে সরস্বতী বিদ্যা দাও, তোমরা যখন বলো হে ভগবান এটা কি করছো, এই যে হে ভগবান, হে সরস্বতী, হে ছাত্রগণ, ঠিক আছে, এইরকম যখন দেখবে সেগুলো হচ্ছে কি না সম্বোধন, সেগুলো কি পদ? সম্বোধন পদ। আমি এটাকে কিভাবে লিখবো, স্টার মে না লিখে এখানে একটা এরকম ভাবে করে দিলাম, এটাকে বলছি সম্বোধন পদ। ঠিক আছে, এখানে আমি একটা দেখো মেরে দিচ্ছি এইভাবে, সম্বোধন পদ। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এবার দেখো আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে তোমরা সবসময় সঠিক উত্তর পাবে না। কিরকম একটি উদাহরণ দিই, দেখো তোমরা বুঝতে পারবে। একটি উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। দেখো সেটা হচ্ছে যে ধরো বৃষ্টি পড়ে, ধরো একটা লিখছি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। আগে বাংলায় শেখো, তারপরে না হয় সংস্কৃতে আসছি। আগে ডেফিনেশনটা ক্লিয়ার করো, কারণ তোমরা জানো যে রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তো আমি চাইলে সংস্কৃত গোটা ক্লাসটা করতে পারি, কিন্তু আমি সংস্কৃত করি না, কারণ হচ্ছে অনেকেই তোমরা সংস্কৃত সেইভাবে এখনো সরগর হওনি সংস্কৃতে। তো সংস্কৃতে বললে তোমরা ক্লাসটা অনুধাবন করতে পারবে না, আত্মস্থ করতে পারবে না, ওই সেই যেমন তোমরা মুখস্থ করে এসেছিলে সেটাই হবে। তো সেই কারণে আগে মাতৃভাষায় আগে শিখে নাও ভালো করে, তারপরে তো সংস্কৃত উদাহরণ সংস্কৃত আমি আসছেই। ঠিক আছে, তো দেখো বাংলা ক্ষেত্রে যে সমস্যা হয় সংস্কৃতের ক্ষেত্রেও সেই সমস্যাও হবে, কারণ বাংলা থেকে আমরা সংস্কৃত শেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখো বৃষ্টি পড়ে, তোমার যদি এই বৃষ্টির তলায় দাগ থাকে, তোমরা প্রথমত এখানে দেখো কে, কি দিয়ে, কি জন্য, কোথা হতে, কোথায়, কখন, সম্বন্ধপদ ছেড়ে দাও। তাহলে এই ছটির মধ্যে দেখো কোন প্রশ্নটি তোমরা করবে? তোমরা প্রথম প্রশ্ন করবে কি পড়ে। দেখো পরেটা ক্রিয়া, তোমরা বুঝতে পেরেছো, ক্রিয়া প্রথম বার করতে হয়। তারপর তুমি প্রশ্ন করবে দেখো কি পড়ে, কি পড়ে, উত্তর কি পাবো? বৃষ্টি। উত্তর কি পাবো? বৃষ্টি পড়ে, উত্তর পাবো বৃষ্টি। এবার তোমরা দেখে এসছো যে
কি দিয়ে যদি আমি প্রশ্ন করি এবং উত্তর যা পাবো সেটা হচ্ছে কোন কারক? কর্মকারক। তাহলে তোমরা এটা উত্তর লিখবে কর্মকারক, তাই না? তোমরা উত্তর লিখবে কর্মকারক। কিন্তু যারা যারা আমরা বৃষ্টি পরে এই যে কি দিয়ে প্রশ্ন করে মানে প্রশ্ন করব এবং উত্তর হিসেবে লিখবো কর্মকারক, তাদের উত্তরটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, তাদের উত্তরটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আমি তোমাদেরকে এই জন্যই বলছিলাম যে এই যে ফর্মুলাটা তোমরা শিখে এসছো এটা আপাত ফর্মুলা, এটা রেখে দাও পাশে, এটা দরকার হতে পারে কখনো কখনো, কিন্তু এটাই কিন্তু একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা না, যেটা অ্যাপ্লাই করে তুমি একদম সঠিক উত্তর, শুদ্ধ উত্তরটা পেতে পারো। বুঝতে পেরেছো? সেরকম একটা উদাহরণ দেখো, বৃষ্টি পড়ে, তারপর হচ্ছে ধরো এখানে লিখি বৃষ্টি পড়ে, পাতা নড়ে, পাতা নড়ে, ঠিক আছে? তুমি এখন এই যে নড়ে, এটা হচ্ছে ক্রিয়াপদ, এখন তুমি প্রশ্ন করো কি নড়ে, উত্তর পাবে পাতা, তাহলে পাতা কোন কারক? পাতা হয়ে যাবে দেখো কর্মকারক। তোমাদের মত অনুসারে কর্মকারক। বিষয় যে এটাও ভুল হয়ে গেল, এটাও ভুলে গেল। তাহলে এটা তোমাদেরকে বোঝাতে আমি পারলাম যে তোমরা যে ফর্মুলাটা এখন ধরে ইউজ করেছিলে, বাংলা ছাত্রছাত্রী বলো বা সংস্কৃত ছাত্রছাত্রী যারা ইউজ করছিলে, এই যে ফর্মুলাটা এটা কিন্তু আপাত, হ্যাঁ, মানে কখনো কখনো এটার দ্বারা তুমি সঠিক উত্তর পেয়ে যেতে পারো, ভাগ্য মানে বলে, কিন্তু এটার দ্বারা কিন্তু সবসময় তোমরা সঠিক উত্তর পাবে না, কারণ ভাগ্য কখনো কখনো ক্লিক করে, ম্যাক্সিমাম সময় ক্লিক করে না, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই কারণেই আমাদেরকে এই যে সূত্রগুলো, কারকের যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এই জন্য এখানেই সূত্রের প্রয়োজনীয়তা। এই সূত্রগুলি তোমরা যদি ভালো করে জেনে যাও বা বুঝে যাও, তাহলে বৃষ্টি পড়ে, পাতা নড়ে, এই ধরনের যে সমস্ত উদাহরণ বাক্য তোমরা দেখতে পেলে, সেখানে তোমরা কিন্তু কোনো ভুল করবে না, ঠিক আছে? কোনো ভুল তোমরা করবে না। দেখো এখানে বৃষ্টি পড়ে, আমি একটি সূত্র প্রথম লিখি। তাহলে হ্যাঁ, সূত্র লেখার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে সংস্কৃততে কিছু কারকের সূত্র দেখতে হবে, কিছু বিভক্তি সূত্র দেখতে হবে। কিছু এই সূত্রগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, সূত্রগুলোকে আমরা কি করছি? দুটি ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা হচ্ছে কারকের সূত্র, কারকের সূত্র, আর একটা হচ্ছে বিভক্তি সূত্র, বিভক্তির সূত্র। তাহলে একটা দিকে হচ্ছে কারকের সূত্র, একটা হচ্ছে বিভক্তি সূত্র। কারকের সূত্র তুমি যখন অ্যাপ্লাই করতে পারবে, অবকাশ থাকবে কারকের সূত্র অ্যাপ্লাই করার, তখন তুমি সেক্ষেত্রে পদটির, যে ধরো কোনো একটা পদ আছে বাক্যে, সেই পদটির যখন তুমি তলায় দাগ আছে, ধরো একটি পদ আছে, ধরো লিখছি যে বৃষ্টি পড়ে, ওটাই লিখি। মানে আমি এখন বোঝাতে চাইছিলাম না বৃষ্টি পড়ে, তোমরা নিজে করতে বলে বৃষ্টি পড়ে, ঠিক আছে? এখানে ধরো বৃষ্টি, এর তলায় দাগ আছে, বৃষ্টির তলায় দাগ আছে। এখন এটার কারক বিভক্তি নির্ণয় করতে হবে। যখন এর কারক বিভক্তি আমাদের নির্ণয় করতে দেবে, তখন এটাকে যদি তুমি মানে কারকের সূত্র অ্যাপ্লাই করা যায় এখানে, তাহলে এই পদটি কি করবে? প্রথমে কারক নির্ণয় করবে, পদটির কারক নির্ণয় করতে হবে। সাথে দাঁড়াও, চেঞ্জ করে নি, কালি শেষ। সাথে এর সাথে করতে হবে পদটির বিভক্তি নির্ণয় করতে হবে, ঠিক আছে? বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে যে সকল ক্ষেত্রে তুমি কারকের সূত্র অ্যাপ্লাই করার অবকাশ পাবে, যে সকল ক্ষেত্রে কারকের সূত্র অ্যাপ্লাই করা যাবে, সেই সকল পদের তোমার দুটো জিনিস নির্ণয় করতে হবে। একটা হচ্ছে কারকের সূত্র অ্যাপ্লাই করে পদটির কারক নির্ণয় করতে হবে, সঙ্গে সঙ্গে বিভক্তি সূত্র অ্যাপ্লাই করে পদটির বিভক্তিও নির্ণয় করতে হবে। অর্থাৎ সেই পদটির কারক এবং বিভক্তি দুটোই কিন্তু নির্ণয় করতে হবে। আর যেখানে যেখানে কারকের সূত্র অ্যাপ্লাই করা যাবে না, শুধুমাত্র বিভক্তি সূত্র অ্যাপ্লাই করা যাবে, সেখানে শুধুমাত্র পদটির কি বার করতে হবে? শুধুমাত্র বিভক্তি বার করতে হবে, বিভক্তি নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে যেখানে যেখানে তোমরা কারকের সূত্র অ্যাপ্লাই করতে পারবে, সেখানে কারক
এবং তার সাথে বিভক্তি দুটোই কিন্তু নির্ণয় করতে হবে। আর যেখানে যেখানে শুধুমাত্র বিভক্তি সূত্র অ্যাপ্লাই করা যাবে, কারকের সূত্র অ্যাপ্লাই করা যাবে না, সেক্ষেত্রে তোমাকে পদটির বিভক্তি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে তোমার কারকের নির্ণয় মানে কারক কোন কারক হয়ে সেটা নির্ণয় করার কোনো প্রয়োজনীয়তা নেই। এটা হচ্ছে কারকের সূত্র এবং বিভক্তি সূত্রের মধ্যে পার্থক্য। তাহলে কারক হলে দুবার সূত্র লিখতে হচ্ছে, একটা কারকের সূত্র লিখতে হচ্ছে, একটা বিভক্তি সূত্র লিখতে হচ্ছে। আর যেখানে যেখানে বিভক্তি সূত্র অ্যাপ্লিকেবল, যেখানে সেখানে বিভক্তি সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেখানে সেখানে শুধুমাত্র বিভক্তি সূত্র অ্যাপ্লাই করে বিভক্তি নির্ণয় করলেই হবে, কারক নির্ণয় করার প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, আমরা প্রথম আজকে যেটা আলোচনা করব, প্রথম আমরা আজকে না পরপর কয়েকটি ক্লাসে আমরা প্রথমে কারকের সূত্রগুলো আলোচনা করব, তারপর আমরা বিভক্তি সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে এখন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কারকের সূত্র। কারকের সূত্র, ঠিক আছে। কারকের সূত্র হয়ে যাওয়ার পরে আমরা বিভক্তি সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে কারকের সূত্র, প্রথম কোন কারক আছে? কর্তৃকারক। প্রথম কোন কারক? কর্তৃকারক। হলো, দেখো প্রথম যে সূত্রটা আমরা পাই কর্তৃকারক, প্রথম সূত্র স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা, ঠিক আছে, স্বতন্ত্র কর্তা, এই সূত্রটা আমরা পাই। এখন এই সূত্রটা কাকে বলে, এই সূত্রটার মানে কি, এই সূত্রটার বঙ্গার্থ কি, সেটা আমরা একটু দেখব। এই সূত্রটা মনে হচ্ছে যিনি ক্রিয়া সম্পাদনে স্বতন্ত্র। যিনি ক্রিয়া সম্পাদনে স্বতন্ত্র, আমি লিখে দিচ্ছি, দেখো, যিনি বা যে ক্রিয়া সম্পাদনে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি বলো? স্বতন্ত্র মানে হচ্ছে স্বাধীন। তাহলে যে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে তিনি হচ্ছেন কর্তা। তাহলে যিনি ক্রিয়া সম্পাদনে স্বতন্ত্র, স্বাধীন, তিনি বা সে হয় কর্তা। বোঝা গেছে? তাহলে যিনি ক্রিয়া সম্পাদনে স্বতন্ত্র বা স্বাধীন তিনি হন কর্তা। এক্সাম্পলটা কি ছিল দেখো, বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে, ঠিক আছে। বৃষ্টি মানে এখানে বৃষ্টি পড়ে এটাও হতে পারে, দেখো আর একটা উদাহরণ দেখো, যে বৃষ্টি পড়ে মানে এখানে দেখো বৃষ্টি পড়ে, রেন ইজ ফলিং বা ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ে। আর এখানে বৃষ্টি ইজ রিডিং, হ্যাঁ, মানে বৃষ্টিখানে একটা মেয়ের নাম, সে পড়ছে, আর বৃষ্টিখানে ধারাপাত বৃষ্টি, হ্যাঁ, রেন, সেটা হচ্ছে বৃষ্টি পড়ে। যাই হোক না কেন, তুমি পরে লেখো আর পরে লেখো, এটা কোনো ডিফার করবে না। কেন করবে না দেখে নাও। দেখো বৃষ্টি পড়ে, তোমরা প্রশ্ন করেছিলে কি পড়ে, এখানে কি পড়ে হবে না, এখানে কি হবে, এখানে দেখো পরে এই যে ক্রিয়াটা বা এই যে পরে এই ক্রিয়াটা, যেটা ধরো না কেন, আমি একটা করে আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, ধরো পরে এই ক্রিয়াটা, এটা ক্রিয়াপদ, এই ক্রিয়াটা স্বাধীনভাবে কে সম্পাদন করছে? বৃষ্টি সম্পাদন করছে। দেখো কে পড়ছে? বৃষ্টি পড়ছে। অন্য তুমি আমি কেউ কি পড়ছি না, আমরা কেউ কিন্তু পড়ছি না, পড়ছে দেখো বৃষ্টি। তাহলে যে পড়ছে সে স্বতন্ত্র, কি না ক্রিয়া সম্পাদনে, পড়া কাজটা স্বাধীনভাবে এই বৃষ্টি সম্পাদন করছে, সেই জন্য বৃষ্টি এখানে কি কারক হয়ে যাবে? কর্তৃকারক হয়ে যাবে। আসলে আমরা কর্মকারক কেন করছিলাম, দেখো আমাদের মাথাতে একটা বদ্ধমূল ধারণা বসে রয়েছে যে কর্তৃ মানে কর্তাকারক, মানে কর্তা হতে গেলে, কোনো বাক্যের কর্তা হতে গেলে তাকে জীবন্ত হতে হবে, মানে লিভিং থিংস হতে হবে। নন লিভিং থিংস হলে কিন্তু কর্তা হয় না বা হতে পারে না, সে সবসময় কর্মই হয়। এরকম একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে, ওই যে কে করে, কি করে, এই যে প্রশ্নগুলো তোমরা দেখে এলে, এটা করার জন্য আমাদের মাথায় কেউ না বললেও এরকম একটা ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেই ধারণার বশবর্তী হয়ে আমরা কিন্তু বৃষ্টি পরে কর্মকারক করে দিয়েছিলাম। আজকে থেকে এটা শিখে নাও, স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে যিনি ক্রিয়া সম্পাদন করবেন, এবং তার সাথে সাথে লিখেছি যে, অর্থাৎ নন লিভিং থিং, অর্থাৎ যদি জড়বস্তু ক্রিয়া সম্পাদন করে, যেমন বৃষ্টি, হ্যাঁ, যেমন ধরো পাতা পড়ে, তাহলে এই যে বিষয়গুলো, বা পাতা নড়ে, এই যে বিষয়গুলো, এগুলো জড়বস্তু। বৃষ্টি কি জড়বস্তু, কিন্তু ক্রিয়া সম্পাদনে কিন্তু সে স্বাধীন। তাই তুমি শুধু এটুকু দেখবে যে ক্রিয়া সম্পাদনে কে স্বাধীন, তুমি জ্বর নাকি সেটা লিভিং থিং, মানে জীব নাকি জ্বর, সেটা
আমাদের এই ব্যাকরণের ক্ষেত্রে দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের ব্যাকরণের ক্ষেত্রে দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। বোঝা গেছে? বোঝা গেল? তাহলে এখানে যেটা আমরা করেছিলাম কর্মকারক, সেটা সম্পূর্ণ ভুল হয়ে গেছিল। আমাদের এখানে হবে কি কর্তৃকারক। এটাই হচ্ছে স্বতন্ত্র কর্তার তোমার বঙ্গার্থ বলো বা সরলার্থ। একটা এক্সাম্পল দেখো, এটা কি আমি সংস্কৃতে করে দিই। দেখো সংস্কৃত যদি করি একটা উদাহরণ, তাহলে কি হবে না, বৃষ্টি পড়ছে, বলো তোমরা, বৃষ্টিহি, বৃষ্টিহি পততি। আর যদি করি বৃষ্টি মানে মেয়েটি পড়ছে, বৃষ্টি নামক মেয়েটি পড়ছে, তাহলে কি হবে, বৃষ্টিহি, বৃষ্টিহি কি হবে, রিডিং, তাহলে পঠতি। ঠিক আছে? তাহলে এই যে বৃষ্টির তলায় দাগ দিয়ে থাকে, তাহলে কি হবে না, এখানে কি করব, লিখবো, কিভাবে লিখবো দেখো, লিখবো স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র, উত্তর কিভাবে লিখতে হয় সেটাও দেখে নাও, বা কিভাবে বলতে হয় সেটাও দেখে নাও। স্বতন্ত্র কর্তা সূত্রানুযায়ী, সূত্রানুযায়ী বৃষ্টি পদে, বৃষ্টি পদে কর্তৃকারক হয়েছে, কর্তৃকারক হয়েছে। দেখো তাহলে কারক, এটা কারকের সূত্র অ্যাপ্লাই করেছো, তাহলে এখনই আমরা দেখে এসেছি যে কারকের সূত্র যেখানে যেখানে অ্যাপ্লাই করা যায় সেখানে সেখানে বিভক্তি সূত্র মাস্ট করতেই হবে, অবশ্যই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বিভক্তি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখতে হবে কর্তৃকারকের ক্ষেত্রে যে প্রথম বিভক্তি হয় তোমরা জেনে এসছো, সেটা কোন সূত্রের জন্য হয়, সেটা কি না বলো না, সেটা হয় কি না প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তাহলে এখানে লিখতে হবে এবং প্রাতিপদিকার্থ, প্রাতিপদিকার্থ লিখছি না, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তাহলে এই যে সূত্রটি, তাহলে লেখো প্রথমা সূত্রানুযায়ী, তাতে, তাতে মানে বৃষ্টি পদটিতে, তাতে, বা তুমি লিখেও দিতে পারো ডিরেক্ট যে বৃষ্টি পদটিতে কি হচ্ছে না প্রথমা বিভক্তি, বিভক্তি প্রযুক্ত হয়েছে, বিভক্তি প্রযুক্ত, প্রযুক্ত হয়েছে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে দেখো আমি এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে স্বতন্ত্র কর্তা, আর এটা দেখো প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। একটা হচ্ছে বিভক্তি সূত্র, এটা হচ্ছে কারকের সূত্র। এই সূত্র দুটো অ্যাপ্লাই করে আমি কারক, বৃষ্টি পদটির কারক এবং বিভক্তি দেখিয়েছি, তবে আমার কিন্তু উত্তরটা কমপ্লিট হবে। শুধুমাত্র তুমি কারক দেখিয়ে দিলে, বিভক্তি দেখালে না, বা যেখানে কারকের সূত্র অ্যাপ্লাই হবে সেখানে শুধুমাত্র বলে দিলে যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, দুটোই কিন্তু ভুল। বোঝা গেছে? তাহলে স্বতন্ত্র কর্তা, আশা করি তোমাদের এখান থেকে কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি সেটা অ্যান্সার দিয়ে দেবো। ঠিক, বেশ। এরপর দেখো আরেকটি সূত্র আছে স্বতন্ত্র কর্তা থেকে, সেটা মানে সরাসরি কর্তৃকারক থেকে কারকের সূত্র, সেটা করে নিলেই আমাদের মোটামুটি হবে কর্তৃকারকের যে কারকের সূত্র সেটা শেষ। অর্থাৎ এখান থেকে কর্তৃকারকের কারকের সূত্র মাত্র দুটি আছে, মাত্র দুটি। একটা হচ্ছে স্বতন্ত্র কর্তা, আর একটি দেখো আমি লিখে দিচ্ছি, দাঁড়াও একটু কালি অ্যাড করতে হবে, একটু কালি অ্যাড করতে হবে, ওয়েট করো একটু। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে আরেকটি জিনিস আমাদের করতে হবে, সেটা এক সূত্র, 2 নম্বর সূত্র, সেটা কি না, সেটা হচ্ছে তৎ প্রযোজক হেতুশ্চ, তৎ প্রযোজক হেতুশ্চ। সূত্রটা খুবই সহজ সূত্র, তৎ প্রযোজক হেতুশ্চ। সূত্রটা হচ্ছে দেখো, বলছে যখন কর্তা,
আমরা কর্তা বুঝে এলাম, স্বতন্ত্র কর্তা। তাহলে কর্তা যখন নিজে কাজ না করে কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবেন, তখন যিনি কাজটা করিয়ে নিচ্ছেন তিনি হচ্ছেন প্রযোজককর্তা বা হেতুকর্তা। প্রযোজককর্তা বা হেতুকর্তা। একটা এক্সাম্পল দিয়ে দেখো, বুঝতে পারবে। মা আমাকে দিয়ে রান্না করান। রান্না করান খুব চাপের বিষয়, আমরা তো রান্না করতে চাই না, তো মা আমাকে দিয়ে রান্না করান। তো দেখো এই বাক্যে দেখো দেখো যে রান্না করান, এই যে এটি ক্রিয়াপদ, এই ক্রিয়াটা মা ইনি কিন্তু করছেন না, মা কিন্তু করছে না। মা কিন্তু দেখো মানে এই ক্রিয়াটা আমাকে করাতে বাধ্য করছে, বা ধরো অনুরোধ করে মা, বা যাই হোক, এখানে কিছু একটা বুঝতে পারছি যে মা কিন্তু ডিরেক্টভাবে রান্নার কাজটা করছেন না। মা কি করছেন, আমাকে দিয়ে কাজটা করাচ্ছেন। অর্থাৎ রান্না করা কাজটা কিন্তু করছি কে, মানে করছে কে, আমিই করছি। রান্না করা কাজটা আমি করছি, কিন্তু আমি স্বাধীনভাবে কাজটা করছি না, আমি মায়ের আন্ডারে, মায়ের রেকমেন্ডেশনে আমি কিন্তু রান্না করা কাজটা করছি। তাহলে কি বললাম, যখন কর্তা নিজে কাজটি করবে না, যখন কর্তা নিজে কাজটি করবে না, কাউকে দিয়ে, অপর কাউকে দিয়ে কাজটা করাবেন, তখন যিনি কাজটি করাবেন সেটাকে আমরা বলবো প্রযোজককর্তা বা হেতুকর্তা। অর্থাৎ মা এখানে দেখো প্রযোজককর্তা, প্রযোজককর্তা। এটারই অপর নাম হচ্ছে হেতুকর্তা। কারণ হেতুকর্তা কেন বলছি, কারণ দেখো আমার যে রান্না করার হেতু, আমার যে রান্না করার কারণ, সেটা কি মা। মা যদি না বলতো তাহলে হেসেলে আমি মোটেও যেতাম না, তাই না? রান্নাঘরে কিচেনে কিন্তু আমি মোটেও যেতাম না। তো যাচ্ছি কার হেতু, কি জন্য, মা বলেছে তাই। ঠিক আছে, তাহলে এই জন্য মা হচ্ছে কি হেতুকর্তা, আমাকে কাজে প্রযোজ্য করেছে, আমাকে কাজে প্রযোজিত করেছে, তাই মা হচ্ছে প্রযোজককর্তা। ঠিক আছে, এই যে প্রযোজককর্তা বা হেতুকর্তা, এখানে কি হয়, এখানে প্রথমা বিভক্তি প্রয়োগ হয়। ঠিক আছে, তো এটাকে দেখো সংস্কৃত আগে করে নিই, তাহলে বোঝা যাবে। তাহলে মাতা আমাকে দিয়ে ময়া রন্ধনং, বেশ করতে কিন্তু হবে না, এখানে কারয়তি হবে, কারয়তি। এখানে নিচের প্রয়োগ হবে, নিচ, এখানে নিচের প্রয়োগ হবে। আমি যখন তোমাদেরকে প্রত্যয় নিচ করাবো তখন এটা ভালো করে দেখাবো, তবে একটু ছুঁয়ে যায় যে যখন কর্তা নিজে কাজ না করে কাউকে দিয়ে কাজ করাবেন পরোক্ষে, তখন সেই ধাতুটার, মূল ধাতুর সঙ্গে নিচ প্রত্যয়টাকে যোগ করতে হবে। যেমন ক্রি প্লাস নিচ করা হয়, দেখো ক্রি ধাতু প্লাস নিচ করা হয়েছে। দিয়ে এবার দেখো থার্ড পার্সন, যেহেতু মাতা থার্ড পার্সন সিঙ্গুলার, সেখানে ওই যে তি তসন্তির কি হয়েছে, সেখানে হচ্ছে কারয়তি। বুঝে গেল, যখন কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করাবে, তখন সেক্ষেত্রে মূল ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় যোগ করতে হয়। ঠিক, তাহলে এখানে দেখো মাতা কি করে, দেখো প্রথমা বিভক্তি করেছো। কেন করেছো, কারণ এই যে তৎপ্রযোজক হেতুশ্চ সূত্রানুসারে এখানে কর্তৃ বা এই পদটির কর্তৃত্ব সিদ্ধ হয়েছে। ঠিক আছে, এবং তোমরা জানো যে যেখানে কর্তা বা যে পদটি কর্তৃত্ব সিদ্ধ হয় যে পদটির, সেখানে আমরা বিভক্তি যোগ করি প্রথমা, এবং সেখানে সূত্র রয়েছে কি না, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। সেই সূত্রানুসারে মাতা পদে কি হয়েছে, প্রথমা বিভক্তি প্রযুক্ত হয়েছে। কিভাবে লিখতে হয় সেটাকে আমরা দেখে এসেছি, সেইভাবে তোমরা লিখে দেবে। এটা বোঝা গেল। তাহলে তৎ প্রযোজক হেতুশ্চ আমরা বুঝলাম। আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা যদি এতেও বুঝতে অসুবিধা হয়। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। দেখো মাতা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যটা দেখো, শিশু কিন্তু নিজে নিজে দেখছে না, শিশু কিন্তু নিজে নিজে দেখছে না, মা তাকে দেখাচ্ছেন, অর্থাৎ মা নিজে দেখছে না। ঠিক আছে, মা কিন্তু নিজে দেখছে না, মা শিশুকে দেখাচ্ছে। সেই জন্য দেখো মা হচ্ছে কি, এই যে প্রযোজককর্তা বা হেতুকর্তা। তাহলে কি করবো, তাহলে মাতা কর্তৃকারক, কর্তৃকারক প্রথম বিভক্তি হবে। তাহলে সংস্কৃতে কি হবে বলো, মাতা। মাতৃ শব্দের প্রথমে একবচন হচ্ছে মাতা। শিশুকে, তাহলে শিশুং চন্দ্রং, এই যে দর্শয়তি, পোষ্যতে হবে না, দর্শয়তি। কেন দর্শয়তি হলো, যেহেতু
কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করাচ্ছেন, তাই এখানে দৃ ধাতুর সাথে একটা নিচ প্রত্যয়ের যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে মাতা শিশুং চন্দ্রং দর্শয়তি। তাহলে এখানে যে মাতা আছে এই তলা যদি দাগ থাকে এবং যদি কারক নির্ণয় করতে দেয়, তা আমরা কি বলবো, তৎপ্রয়োজক হেতুশ্চ সূত্রানুসারে মাতা পদে কর্তৃকারক হয়েছে এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা এই সূত্রানুসারে তাতে প্রথম বিভক্তি প্রযুক্ত হয়েছে। আশা করি বোঝা গেল। তাহলে তোমরা দেখো কর্তৃকারকের কারকের যে দুটি সূত্র ছিল সেই দুটি সূত্র করে দিলাম। এর পরের যেদিন ক্লাস থাকবে সেদিনকে তোমাদেরকে আমি কর্তৃকারকের যে বিভক্তি সূত্রগুলো রয়েছে সেই বিভক্তি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, এখানে ইতি টানছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আগেরবার 10 জন মতো কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে যে আমার ভিডিওগুলো তোমরা কমেন্ট করছো এবং তোমাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং সকলে অ্যাপ্রিসিয়েট করেছো যে না দাদা ক্লাস বড়ই হোক, অসুবিধা কিছু নেই, এবং মাঝে মাঝে আমার এক্সট্রা কথাগুলো শুনতেও তোমরা যে আগ্রহী সেটাও আমার ভালো লেগেছে। তো চলো, ক্লাস এইভাবেই চলতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয়তু সংস্কৃতম, জয়তু ভারতম।